স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। পাকিস্তানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বেশ কয়েকজন নিহত এবং হতাহতের ঘটনা ঘটেছে এবং সেই সাথে কানাডা বিক্রির জন্য নয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। এবং আরো বেশ কিছু সংবাদ কিন্তু আমাদের হাতে রয়েছে। অর্থনৈতিক যে বার্তা দিয়েছিলেন ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায়, সেই বার্তা থেকে তিনি সরে এসেছেন এবং সেই সাথে বাংলাদেশে আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগের বিষয়ে মিয়ানমারের সামরিক জান্তা সরকার আপত্তি জানালেও তাকে একেবারেই পাত্তা না দেওয়ার কথা বলছে বাংলাদেশ। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমার সাথে অনলাইনে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার এবং আমার সাথে আরো রয়েছেন ইন্ডিয়ানার সেন্ট মেরিস কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। দুজন অতিথিকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে একটু আগে যে শিরোনামগুলো দর্শকদেরকে জানাচ্ছিলাম সেই সংবাদগুলোর একটু বিস্তারিত জানাতে চাই। কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই একটু আগে পাকিস্তান শাসিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত দাবি করছে 9টি স্থাপনায় আঘাত হানা হয়েছে, তবে কোনো সামরিক স্থাপনাকে তারা টার্গেট করেনি। যদিও পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে এবং তারা বলছে এতে অন্তত 8 জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন হতাহত হয়েছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এটিকে যুদ্ধের ঘোষণা বলেছেন এবং এর উপযুক্ত জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবং সেই সাথে পাকিস্তান ভিত্তিক যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন হামলার জন্য দায়ী করে ভারত কিন্তু প্রতিশোধ নেওয়ার কথা বলছে। এবং সেই সাথে আমি যদি একটু যুক্ত করি যে পাকিস্তান এবং ভারত দুই দেশের মধ্যেই কূটনৈতিক, বাণিজ্যিক এবং সীমান্তে নানান রকমের সংকট কিন্তু বেশ কিছুদিন ধরেই চলে আসছে। সম্প্রতি যেই ঘটনা ঘটেছে কাশ্মীরে, যে হামলায় 26 জন ভারতীয় নিহত হয়, সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে এই ঝামেলা আবারও চলছে। এর আগে 4 বার দুটি দেশ যুদ্ধে জড়িয়েছে। আমরা যুদ্ধের আশঙ্কা করছিলাম, সেই আশঙ্কার মধ্যেই আজকে ভারত এই হামলা চালালো। ভবিষ্যৎ আসলে কি হবে সেটি আমরা আজকে পর্যালোচনা করার চেষ্টা করব এবং এই হামলা চালানোর কিছুক্ষণের মধ্যেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমাদের দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এটিকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন। হোয়াইট হাউসে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি রিপোর্টারদেরকে এই কথা বলেন। এখনো আসলে এটির বিস্তারিত আসেনি। অপরদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি কিন্তু সামরিক সমাধান কোনো সমাধান নয় উল্লেখ করে দুই দেশকেই সমঝোতার কথা বলছেন এবং তিনি বলছেন যেহেতু দুই দেশেই আসলে পারমাণবিক শক্তি রয়েছে, তাই দুই দেশের এই ধরনের ঝামেলায় জড়ানোর বিষয়টি বেশ উত্তেজনাপূর্ণ এবং উদ্বেগজনক। তাই শান্তির কথা বলছেন এবং বৈশ্বিক রাজনীতিতে কিংবা বৈশ্বিক ক্ষেত্রেও এটি কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আজকের দিনের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ, কানাডা বিক্রির জন্য নয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। হোয়াইট হাউসে দুই রাষ্ট্রপ্রধানের প্রথম বৈঠক হয়। প্রথম বৈঠকেই আসলে এই কথাটি তিনি জানিয়ে দিয়েছেন। মার্ক কার্নি কিন্তু আসলে ক্ষমতা গ্রহণের শুরু থেকেই বেশ শক্তভাবে, বেশ কড়াভাবে বার্তা দিচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমেরিকা এবং কানাডার মধ্যে সম্পর্কের যেই টানাপোড়েন ছিল, সেই টানাপোড়েন নিয়ে কানাডা কিন্তু তার অবস্থান শুরু থেকেই বেশ শক্ত রেখেছে। আজকের দিনের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার অর্থনৈতিক যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি থেকে কিছুটা সরে আসছেন বলেই বিশ্লেষকরা কিংবা অর্থনীতিবিদরা বলছেন, কারণ তিনি এখন আমেরিকানদেরকে কম ভোগ্যপণ্য কেনার পরামর্শ দিচ্ছেন। তিনি আমি কোট করে বলছি, তিনি এটিও বলেছেন যে শিশুদের 30টা পুতুল কেনার দরকার নেই, 3টাতেই চলবে। অর্থাৎ আগে যেখানে তিনি দামে স্বস্তির কথা বলেছিলেন, আমেরিকানদেরকে বলেছিলেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তিনি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, তার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা তার নির্বাচনী প্রচারণার একটা বড় একটা অংশ ছিল। সেই প্রতিশ্রুতি থেকে কিন্তু তিনি সরে এসেছেন এবং তিনি এখন স্বীকার করছেন যে সামনের কিছুদিন আমেরিকানদের কষ্ট হবে, ভোগ্যপণ্যের দাম বাড়বে এবং শুল্ক আরোপ করায় যে অস্থিরতা দেখা দিয়েছে, এই অস্থিরতাগুলো আসলে থেকে যাবে।
এবং জনমত জরিপেও আসলে দেখা যাচ্ছে বেশিরভাগ আমেরিকান ট্রাম্পের যে অর্থনৈতিক নীতিগুলো তিনি নিচ্ছেন সেই নীতিগুলোকে আসলে সাপোর্ট করছেন না কিংবা এই নীতিগুলোর পক্ষে কথা বলছেন না। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশ প্রসঙ্গটা আমরা একটু আনতে চাই। আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগ বিষয়ে মিয়ানমারের সামরিক জান্তা সরকার আপত্তি জানিয়েছে, তবে এটাকে খুব একটা পাত্তা দিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশ সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেছেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কে কি বললো কে কি ভাবলো সেটাতে আমাদের কোনো যায় আসে না। যদিও এই ধরনের মন্তব্য কিংবা এই ধরনের বিষয়গুলো পরবর্তীতে আসলে বাংলাদেশের সাথে মিয়ানমারের কূটনৈতিক সম্পর্কে কি ধরনের প্রভাব ফেলতে পারে, সেখানে কোনো রকম কোনো সংকট সৃষ্টি হলে আসলে বাংলাদেশ চায় না কিংবা বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কি ধরনের প্রভাব আসতে পারে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের আলোচনায় উঠে আসবে। আমরা আলোচনা শুরু করতে চাই। প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার আপনি আছেন আমাদের সাথে, আপনাকে দিয়েই আসলে শুরু করব। ভারত বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, পাকিস্তান বলেছে বেশ শক্তভাবেই তারা এটি প্রতিহত করার কথা বলছে, বেশ শক্তভাবেই তারা প্রতিশোধ নেওয়ার কথা বলছে। সামরিক শক্তির কথা বলি, কূটনৈতিক শক্তির কথা বলি, পাকিস্তান ভারতের থেকে যোজন যোজন পিছিয়ে, কিন্তু পারমাণবিক শক্তির ক্ষেত্রে কিন্তু দুই দেশের মধ্যে একটা বেশ ভালো ভারসাম্য আছে এবং দুই দেশের শক্তি কিন্তু অনেকটা কাছাকাছি। পাকিস্তানের ক্ষেত্র বিশেষে কিছুটা বেশি বলা হয়, যদিও আসলে এটার কোনো প্রমাণ নেই। আপনার কাছে কি মনে হচ্ছে পরিস্থিতি কতটা জটিল হতে পারে? কনটেক্সটটা যদি আমরা দেখি, দুটো জিনিস, যে দুজনেই কিন্তু নিউক্লিয়ার আর্মস আছে এবং কম্পারেবল, আপনি একদম পারফেক্টলি রাইট। কিন্তু কনভেনশনাল যুদ্ধ যেটা, সেখানে ভারতের সামরিক বাহিনীর যে ইকুইপমেন্টস এবং তার যে সৈন্যবাহিনী সেটা অনেক বড় পাকিস্তানের চেয়ে। আরো একটা ব্যাপার, একটা যুদ্ধটা শর্ট কিছুদিনের জন্য হতে পারে অথবা দীর্ঘস্থায়ী হতে পারে। দীর্ঘস্থায়ী যুদ্ধে পাকিস্তানের জন্য এটা খুবই নেগেটিভ হয়ে যাবে। তার কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধে ইউ নিড এ ভেরি স্ট্রং ইকোনমি। ইকোনমি যদি না থাকে, টাকা না থাকে, তাহলে আপনি কলাপস হয়ে যাবেন। এগুলো আমরা বিভিন্ন অতীতে বিভিন্ন যুদ্ধে দেখেছি। এমনি একটা কনটেক্সট। আচ্ছা, এখন আমি বলবো যে এই যে পেহেলগামে যে টেররিস্ট আন্দোলন এটা হয়েছে, এটাকে আমি খুব কঠোর ভাষায় কন্ডেম করছি। যে নিরীহ লোকদেরকে মেরে ফেলেছে, এটা পৃথিবীর কোনো নিয়মে এটা সিদ্ধ করা যাবে না। এটা এটা অ্যাবসলিউটলি কন্ডেমেবল। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে এখানে পাকিস্তানে কার সংযোগ রয়েছে? পাকিস্তান কিন্তু একটা কথা বলেছে যে তোমরা ইনভেস্টিগেশন চালাও। একটা নিরপেক্ষ, দুই দেশের বাইরেই নিরপেক্ষ ইনভেস্টিগেটররা এটা পর্যালোচনা করে কনক্লুশনে আসুক, তারপরে দেখা যাবে কার অন্যায়। এটা কিন্তু পাকিস্তানের এই বক্তব্যটাকে আমি সমর্থন করি। এখন ব্যাপারটা কি, যাকে দোষ দেওয়া হচ্ছে, ইন্ডিয়া যাকে দোষ দিচ্ছে সেটা হলো আপনার লস্করে তৈয়বা। হ্যাঁ, এবং লস্করে তৈয়বারই একটা ফ্রন্ট অর্গানাইজেশন এটা করেছে, তারা বলেছে। কিন্তু আমাদের দেখতে হবে যে লস্করে তৈয়বা কিন্তু পাকিস্তানেও এই ধরনের কাণ্ড করেছে অতীতে, এবং যে জন্য এটা ব্যান্ড পাকিস্তানে এটা ব্যান্ড। কিন্তু আজকে আমি এমনি একটা পরিস্থিতিতে আমার মনে হয় নিরপেক্ষ একটা ইনভেস্টিগেশনের পরে ভারতের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমি কিন্তু গেল অনুষ্ঠানে আপনাদের এবং অন্যান্য বিভিন্ন টক শোতে আমি বলেছি যে ভারত একটা সার্জিক্যাল অপারেশন করবে। এটা হলো মানে যে একটা যে হইচই লাগিয়েছে তাদের যে বিভিন্ন মিডিয়াতে, তাতে মানে মোদি এটা বাধ্য হয়ে হয়তো করেছে, কারণ এতে রিস্ক রয়েছে। তাও সে করেছে, যেহেতু মানে প্রথম যেরকম গরম গরম বক্তৃতা দিয়েছে, তাতে এমনকি বিরোধী দলগুলো, কংগ্রেস, তারা চ্যালেঞ্জ করছে, কই করিয়ে দেখাও, হ্যাঁ করছো না কেন? কাজে মানে যারা, এমনকি যারা মানে যুদ্ধ পছন্দ করে না সেরকম পিসফুল পার্টিগুলো কিন্তু বিরোধী দল, তারা কিন্তু অ্যাটাক করেছে যে তুমি দেখা কোথায় তোমার ইসে, তো এটা করেছে। কিন্তু আমি বিস্মিত হলাম যে পাকিস্তান কিন্তু স্বীকার করলো না যে ইন্ডিয়া বলছে 60টা জায়গায় অ্যাটাক করেছে, পাকিস্তান বলছে 5টা জায়গায়। হ্যাঁ, পাকিস্তানের 5টা মানে 5টা জায়গা যেটা কাশ্মীরে, মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। তাহলে আমার প্রশ্ন হলো যে বাহওয়ালপুর আর মুরিদকে যে আক্রমণ করলো ভারত, হ্যাঁ, এর মধ্যে মুরিদকে হলে
লস্করে তাইবার হেডকোয়ার্টার, আর বাহওয়ালপুর হলো জাসনে মোহাম্মদের হেডকোয়ার্টার। আমার প্রশ্ন হলো যে পেহেলগাঁয়ের আক্রমণে ভারত তো জাসনে মোহাম্মদকে তো কন্ডেম করেনি, তাকে তো তার কথা আসেনি, তাহলে কেন বাহওয়ালপুরকে অ্যাটাক করলো? আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা এসকেলেশনটা একটু আউট অফ প্রপোর্শন হয়ে যাচ্ছে, এটা ঠিক না। হ্যাঁ, হ্যাঁ, প্রথমত ইনভেস্টিগেশন হওয়া উচিত ছিল। দ্বিতীয়ত যে দুটোকে তুমি অ্যাটাক করতে যাচ্ছ, মানে লস্করে তাইবা জাসনে মোহাম্মদ, তার মধ্যে জাসনে মোহাম্মদকে তো তোমরা ইমপ্লিকেটই করো এই যে এই আক্রমণে। কাজেই আমার যেন মনে হচ্ছে ইট ইজ আউট অফ প্রপোর্শন। তবে যেটা মানে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কন্টিনিউয়াস রিলেশনশিপ রেখে যাচ্ছে এবং তাদেরকে ইনফর্ম করেছে, এবং এবং ডোনাল্ড ট্রাম্পের কথাই বোঝা গেল যে সে এটা জানে এখন, এবং সে এটাও বলছে যে এটা যাতে বেশি দূর না যায়, সেটাও কিন্তু সে বলেছে, হ্যাঁ, যে ইট শুড নট গো টু ফার। এখন এমনি একটা পরিস্থিতিতে আমার বিশ্বাস যে পাকিস্তানের যে নেতৃত্বে যারা আছে, যেমন শাহবাজ শরীফ, এরা কিন্তু মানে দীর্ঘকালের রাজনীতিবিদ, মানে দে আন্ডারস্ট্যান্ড। আমার যেন মনে হয় কোনো একটা অতিরিক্ত রিয়াকশন করতে গেলে কিন্তু এটা এসকেলেশন আরো ফার্দার হবে। কারণ আমার যেন মনে হচ্ছে ইন্ডিয়া রেডি। কারণ যখন তারা আক্রমণ করলো, আরো একটা লক্ষ্য করুন, তখন কিন্তু রাজস্থানে তাদের কিন্তু এয়ারফোর্সের হচ্ছিল, এক্সারসাইজ হচ্ছিল, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। রাজস্থান ইজ নেক্সট টু মানে আর কি ইসের পাঞ্জাব এবং সিন্ধুরও একটু অংশ আছে, মোস্টলি পাঞ্জাব দের বর্ডারে পড়েছে, সেখানে তারা করছে মানে এয়ারফোর্সের এক্সারসাইজ, বিমান বাহিনীর। এটা তো একটা মানে তারা রেডি, মানে একটু এদিক হলেই তারা ওখান থেকে আক্রমণ করবে, দে আর রেডি ফর দ্যাট। কাজে এমনি একটা পরিস্থিতিতে আমি মনে করি যে এটা ডিসকালেট হওয়া উচিত। এই যুদ্ধে আক্রমণ করে কারো কোনো লাভ নাই। আমি যেখানে অ্যাটাক করেছে ওয়ান অফ দ্য মুজাফরাবাদ, অনেক দশক আগে আই ওয়াজ ইনভাইটেড টু ভিজিট মুজাফরাবাদ, পাকিস্তান আমলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। অল পাকিস্তান ন্যাশনাল কুইজে I was in the team, Mohsin Hall team, which was the East Pakistan runner-up team. তারই সদস্য হিসেবে আমি গিয়েছিলাম মুজাফফরাবাদে, স্টেট গেস্ট হাউসে ছিলাম। ওখানে আজকে দেখলাম যে জনগণ যারা বলছে যে ওখানে সিভিলিয়ান মারা গেছে, বাচ্চা সহ। এতে আমার মন খুব ভারাক্রান্ত, কারণ আমি মুজাফফরাবাদ দেখেছি। মানে লোকরা ওখানকার যারা কাশ্মীরি, তারা এত ভালো, এত ভদ্র, এত অমায়িক, এত অতিথি পরায়ণ, কল্পনা করা যায় না। সেখানে পাকিস্তানের সঙ্গে তোমার ঝগড়া লেগেছে, পাকিস্তানের তুমি আর্মি ইনস্টলমেন্টকে আক্রমণ করেছো, রিটালিয়েশন, সেটাও কিন্তু আমি মনে করছি, আমি ক্লিয়ার বলেছি যে ইনভেস্টিগেশনের আগে এটা করা উচিত হয়নি, এটা একটা অন্যায় হয়েছে। কিন্তু তার চেয়েও বেশি অন্যায় যখন আমি যখন ওই কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছিলাম, হ্যাঁ, বারমুলা সেক্টরে আমাদেরকে নিয়ে গিয়েছিল, যেটা বারমুলা মুজাফরাবাদ সেক্টর, ওখানেও কিন্তু আমরা ভিজিট করেছিলাম সেই ছাত্র জীবনে। আমার স্পষ্ট মনে আছে ওখানে কিন্তু কন্টিনিউয়াস গোলাগুলি চলছিল। আমরা যখন গিয়েছি তখন কিন্তু একটা অংশ আমাদেরকে ক্রলিং করে যেতে হয়েছে উইথ হ্যাট, ওই যে মানে প্রোটেক্টিভ হ্যাট পরে মাথায় ক্রলিং করে যেতে হয়েছিল বর্ডারে, এবং আমরা দেখছিলাম দুই পক্ষ তখন গোলাগুলি করছে। এগুলো কোনো সমাধান হতে পারে না। এবং এট দ্য সেম টোকেন আমি কিন্তু ওই যে পেহেলগামে যে টেররিস্টরা যে করেছে, আক্রমণ করে মানুষকে মেরেছে, সেটা কিন্তু আমি কঠোর ভাষায় কন্ডেম করছি। ওদেরকে খুঁজে বের করে, যারা করেছে খুঁজে বের করে ওদেরকে একদম মানে সবচেয়ে হাইয়েস্ট পানিশমেন্ট দেওয়া উচিত। কারণ কয়েক মাস আগে আমার মেজো ছেলে ও কাশ্মীরে বেড়াতে গিয়েছিল, ওই হুঞ্জা বালতিস্তান এরিয়াতে। কাজে চিন্তা করে দেখুন, আমি যখন ভাবি এটার কথা, যখন খবর শুনলাম, আমার তখন বুক কেঁপে উঠেছে যে আমার ছেলে যখন গেছে তখনও তো এরকম একটা হতে পারত। কাজেই আমি মনে করি যে এই সমস্ত মারামারি বাদ দিয়ে একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে যাওয়া উচিত, এবং যারা অন্যায় করেছে তাদেরকে খুব মারাত্মক শাস্তি দেওয়া উচিত, এটাই আমি আশা করছি। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার পর্যালোচনা শুনি।
ধন্যবাদ অপলা, এবং হচ্ছে যে আমাদের দর্শক যারা দেখছেন এবং পরে দেখবেন, খুবই একটা মানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটি ঘটনায়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক যে বিষয়গুলো সেগুলোকে টাচ করার সমস্ত উপাদান এই ইন্ডিয়া পাকিস্তানের এই ঘটনার মধ্যে রয়েছে। আমি হচ্ছে যে মোস্তফা ভাইয়ের সাথে একটি জিনিস ক্লিয়ারলি বলতে চাই যে পেহেলগামে যে ২৬ জন লোককে গুলি করে মারা হয়েছিল, এবং যেই কোনো শান্তিকামী মানুষ আপনার ধর্ম বর্ণ নির্বিশেষে তারা এটাকে কনডেম করবে এবং এটাই করার কথা। এবং এটা খুবই দুঃখজনক যে জাস্ট হচ্ছে যে হঠাৎ করে আপনি নিরীহ এবং হচ্ছে যে ইনোসেন্ট আপনি সিভিলিয়ানদেরকে টার্গেট করে মারবেন। আপনার যদি পলিটিক্যাল ইস্যু থাকে সেখানে ইউ ডিল উইথ দি আর্মি অ্যান্ড দ্য মিলিটারি ফোর্সেস, কিন্তু সাধারণ জনগণকে টার্গেট করে মারার সাথে এটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো শান্তিকামী মানুষে এটার ব্যাপারে হচ্ছে যে তারা হচ্ছে যে কনডেম করবে। তবে খুব একটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এই ঘটনার পরে ইন্ডিয়া অনেকটা ঢালাওভাবে পাকিস্তানকে দোষারোপ করেছে। এই জন্য বলবো যে হামলার পরে আজকের এই পর্যন্ত এখন পর্যন্ত আমি কিছুক্ষণ আগে নিউ ইয়র্ক টাইমস দেখছিলাম, তো নিউ ইয়র্ক টাইমস ওখানে একটা তোমাদের স্টোরিতে বলছিল যে ইন্ডিয়া এখন পর্যন্ত কোনো প্রমাণ পেশ করতে পারে নাই যে পাকিস্তান এটার সাথে জড়িত, এবং পাকিস্তান অফিসিয়ালি এটা ডিনাই করেছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আজকের যেই ক্ষেপণাস্ত্র হামলা এটা খুব বড় ধরনের একটা উস্কানি এটা পাকিস্তানের জন্য, এবং আপনারা দেখছেন এর মধ্যে প্রায় 8 জনের মতো লোকের প্রাণহানি ঘটছে, এবং ধারণা হচ্ছে যে আরও প্রাণহানির সংখ্যা আরও বাড়বে। এরপরে 2-3টা মসজিদ আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যেরকম আপনার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীরে হামলার পরে যেরকম লোকালি একটা চাপ সৃষ্টি হয়েছে মোদি গভর্নমেন্টের উপরে, সে একইভাবে পাকিস্তান গভর্নমেন্টের উপরে তো আপনার একটা চাপ তৈরি হবে। তো এখন এটা যদি ওই যে অনেকটা হচ্ছে ইসরায়েল এবং হচ্ছে ইরানের মতো, যদি আপনার জাস্ট হচ্ছে যে আপনি একটা করছেন আমি একটা করছি এবং এটা একটা মোটামুটি একটা লেভেল হলে মানে উই আর ফাইন, সেটা যদি হয় সবার জন্য কল্যাণকর। কিন্তু যেইভাবে এটা মানে হচ্ছে আনফোল্ড হচ্ছে, বিশেষ করে আপনার আমি জিও নিউজ দেখছিলাম, ওখানে প্রায় দেখাচ্ছে ওরা 5টা ইন্ডিয়ান ফাইটার জেট তারা হচ্ছে ডাউন করেছে। তো আপনি যদি এই জিনিসগুলো ক্যালকুলেট করেন, ইট মাইট এসকেলেট টু দি নেক্সট লেভেল, এবং সেটা খুবই ডেঞ্জারাস হবে। আর বিশেষ করে পাকিস্তানের জন্য আমরা আরেকটা বিষয় আছে যেটা সুযোগ থাকলে আমি বলবো, পাকিস্তানের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটো অবস্থা হচ্ছে ভলাটাইল। সো তারা এটাকে স্ট্রেন করার মতো, এটাকে চালিয়ে নেওয়ার মতো তারা কোনো অবস্থাতে নেই। তবে সব কিছুর ভেতরে আমি একটা জিনিস পজিটিভ মানে দেখি, যেটা অনেকে আমার সাথে হয়তো দ্বিমত পোষণ করবেন, সেটা হচ্ছে যে একটা রিজনে যদি আপনার দুটো মিলিটারি একটা পাওয়ার থাকে, তখন একটা ব্যালেন্স অফ পাওয়ার যে একটা কনসেপ্ট, যেটা আমি হয়তো সিকিউরিটি এক্সপার্ট না, বাট হচ্ছে কমন সেন্স থেকে যারা বলছি, সেটা আসলে ইম্পর্টেন্ট। আপনি যদি গত 2 দশকের ইন্ডিয়া পাকিস্তানের আপনার হচ্ছে সামরিক, অর্থনৈতিক এবং হচ্ছে যে রাজনৈতিক যদি উন্নয়নটা যদি দেখেন, তাহলে এটা দুঃখজনক যে পাকিস্তানের যে অবনতিটা ঘটেছে, ওই অঞ্চলের ছোট ছোট দেশগুলোকে কিন্তু পরোক্ষভাবে এটার জন্য খেসারত দিতে হয়েছে। আপনার যদি ব্যালেন্স অফ পাওয়ার থাকে, তখন হচ্ছে ছোট দেশগুলো রিলেটিভলি একটা আপনার হচ্ছে যে ইয়েতে থাকে। আপনি দেখেন যে ইন্ডিয়া সর্ট অফ লাইক বিকেম এ রিজিওনাল সুপার পাওয়ার, আমরা স্বীকার করি আর নাই করি, এবং সে নেপাল, শ্রীলঙ্কা, তার ভুটান, এরপরে বাংলাদেশ, সবগুলোর উপরে তার প্রভাব আছে। মালদ্বীপ, যদিও এর মধ্যে এই সবগুলো দেশে তার কর্তৃত্ব অনেকভাবে খর্ব হয়েছে এবং সেটার নানা ধরনের পরিণাম আছে, কিন্তু আমি যে পয়েন্টটি বলতে চাই সেটা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান যেহেতু দুজনেই মিলিটারি, বিশেষ করে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার রয়েছে, তাদের ব্যালেন্স অফ পাওয়ার ইজ ইনডিরেক্টলি বেনিফিশিয়াল ফর দি আদার স্মলার কান্ট্রিজ। তো আমরা অ্যাজ এ কনসিয়াস I would say the global citizen, যে এটা আমাদের প্রত্যাশা যে এটা যাতে নেক্সট লেভেলে না যায়, বিশেষ করে পাকিস্তানের জন্য এটা খুবই ভয়াবহ অবস্থায় পৌঁছে যাবে, কারণ ইকোনমিক ডাউনটার্ন ওদের অনেক আপনার হচ্ছে যে ম্যাসিভ লেভেলে চলে গেছে। তো আমরা আশা করি যে এটা হয়তো একটা
এটা ডিএসকেলেট হবে ভেরি সুন, অ্যাজ স্পেসিফিকলি আপনার হচ্ছে যে গ্লোবাল পাওয়ার যারা আছে ইনক্লুডিং আমেরিকা, তো দে আর নট জাস্ট টেকিং ওয়ান সাইড অর দি আদার, সেটা একটা পজিটিভ বলে আমি মনে করি। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, একটু ছোট্ট করে আপনার কাছ থেকে শুনি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন দিয়েছিলেন এই ঘটনার আগেই। আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া জানিয়েছে সেখানে তিনি বলেছেন যে ভারত যদি কিছু না বলে তাহলে এই জায়গায় আসলে বাংলাদেশের অবস্থান নিরপেক্ষ থাকবে, তারা একবারই আসলে এই ক্ষেত্রে কিছু বলবেন না কিংবা কিছু করবেন না। দুই দেশের সাথে মানে পাকিস্তান কিংবা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে অন্যরকম, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে সম্পর্কটাও পরিবর্তন হয় এবং অনেক রকমের আসলে সমীকরণ এখানে মেলাতে হয়। এখন তো বা ভারত পাকিস্তানের যে অবস্থা, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের উপর এটার কি ধরনের প্রভাব পড়তে পারে? না, বাংলাদেশে যেটা আমার যেন মনে হচ্ছে যে উনি হয়তো ইন্ডিকেট করতে চাচ্ছেন মধ্যস্থতার জন্য যদি বাংলাদেশ ইনভলভ হয়, কিন্তু সেটা ডিপেন্ড করবে ইন্ডিয়া যদি রাজি হয়, আদারওয়াইজ তো এক পক্ষকে নিয়ে কখনো মিডিয়েট করা যায় না। হয়তো উনি ওই, কারণ এর আগে যে ওনার বক্তব্য আমি আগে শুনেছি, আরো আগে, যে এই টেনশনের সময় উনি যে কথাগুলো বলেছেন তাতে হয়তো উনি ওটাই মিন করতে চাচ্ছেন, কিন্তু আই ডু নট নো এক্স্যাক্টলি যে উনি কি, কারণ ওনার যে স্টেটমেন্টটা এর মাল্টিপল ইন্টারপ্রিটেশন করা যায়। হ্যাঁ, এটা যে তার কি উদ্দেশ্য তা বোঝা যাচ্ছে না। তবে এটা জিনিস যে এই যে এসকেলেশন হচ্ছে ওদিকে, এটা ডিএসকেলেট করাটাই হলো সবচেয়ে বড়, যেটা আমি প্রফেসর আলাউদ্দিনের সঙ্গে একমত। কারণ পাকিস্তানের অর্থনীতি কিন্তু দারুণ দুর্বল, দে ক্যানট সাস্টেইন, মানে দীর্ঘস্থায়ী যুদ্ধ তারা সাস্টেইন করতে পারবে না, দেশটা ধ্বংস হয়ে যাবে। এবং ওদিকে বেলুচিস্তানে চলছে মানে স্বাধীনতা আন্দোলন, পাখতুনিয়াতেও কোথাও কোথাও পকেটে চলছে। এমনি একটা পরিস্থিতিতে পাকিস্তান যাতে এসকেলেশনের দিকে না যায় সেটাই হবে আসল। বাংলাদেশের ব্যাপারে আমার বক্তব্য হলো যে আমাদের বাংলাদেশে অনেক ওপিনিয়ন রয়েছে। আমি জানি আজকে এখানে আমি যদি বলতাম যে ভারতকে আমরা এখনই আক্রমণ করবো, হ্যাঁ, এবং ভারতকে আমি যদি হেভি গালাগালি করতাম, তাহলে অনেকে একদম জিন্দাবাদ বলতো, হ্যাঁ, মানে মানে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো, ইনকেলাব জিন্দাবাদ বলতো, হ্যাঁ, বাংলা টাংলা ভুলে যেত, হ্যাঁ, বাংলায় যে আমাদের শব্দ আছে জয় বাংলা, ওগুলো ভুলে ওরা বলতো ইনকিলাব জিন্দাবাদ, হ্যাঁ, আমাকে হয়তো আমি ওখানে থাকলে হয়তো আমাকে মাথায় উঠিয়ে নাচানাচি করতো, হ্যাঁ। কিন্তু যে একটা দেশে মানে বাংলাদেশের স্বার্থ কোনো যুদ্ধে না জড়ান, কারণ আমাদেরও অর্থনীতি অত বেশি স্ট্রং নয়, আমাদের সামরিক বাহিনী দেশপ্রেমিক সামরিক বাহিনী, কিন্তু আমরা তাদেরকে কি সাপ্লাই দিয়েছি, কি তাদের অস্ত্র রয়েছে। কাজে এমনি একটা পরিস্থিতিতে মানে বাংলাদেশের এ ব্যাপারে সবচেয়ে যেটা ভালো জিনিস হলো যে কোনো রকমের কোনো মানে উত্তেজনাকর কিংবা কাউকে উস্কে দেওয়ার মতন কোনো স্টেটমেন্ট যাতে না আসে। কিন্তু আমি জানি যে বাংলাদেশের জনসংখ্যার একটা বিশাল অংশ, এবং আমরা দেখবো যে ইউটিউবে আপনি লক্ষ্য করবেন উইদিন 5-6 ঘন্টার মধ্যে দেখবেন যে ভারতকে ডিফিট দিয়ে দিয়েছে পাকিস্তান, এবং ইত্যাদি এই সমস্ত প্রপাগান্ডা করবে, এবং আমাদের জয়েন করা উচিত, হ্যাঁ, আমাদের হয়তো কেউ কেউ বলবে আমরা ভলান্টিয়ার। এই সমস্ত ফালতু কথা না বলে যে এটার জন্য একটা শান্তিপ্রিয় সলিউশন হয়, আমরা আশা করব যে ভারত যাতে এটাকে স্কেলেট না করে, তার একটা ব্যালেন্স থাকা উচিত। কারণ সে যদি পাকিস্তানকে ধ্বংস করতে যায় তাহলে কিন্তু তার কনসিকুয়েন্স খুব একটা ভালো হবে না, কারণ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা রিয়াকশন আসছে। আমি ফিজিক্সের লোক, অ্যাকশন ইকুয়াল টু রিয়াকশন, এটা একদম ফান্ডামেন্টাল ল অফ মানে নিউটনের, আইজাক নিউটনের ফান্ডামেন্টাল ল, হ্যাঁ, পৃথিবী চলে ওই আইনে। কাজে আমার যেন মনে হয় যে তাদেরও সাবধান হওয়া উচিত। আর বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, তারা আমার যেন মনে হয় যে ইউনুস গভর্নমেন্টের যারা আছে দায়িত্বে, তারা আমার মনে হয় বিশেষ করে যে তৌহিদ হোসেনকে, আমি তার সঙ্গে কয়েকটা প্রোগ্রাম করেছি, কথাও বলেছি, হি সিমস টু বি ভেরি রিজনেবল এবং ঠান্ডা মস্তিষ্কের লোক। উনি এমন কিছু করবেন না যেতে আমরা বাংলাদেশ থেকে বিপদে পড়ব। আমাদের হলো মিডিয়েশন, আমরা যদি মিডিয়েট করে থামিয়ে দিতে পারি তাহলে এটা কিন্তু একটা আমাদের ডিপ্লোমেসির ইতিহাসে একটা অলংকার হয়ে থাকবে, হ্যাঁ, এটা যদি উনি করতে পারেন।
কিন্তু আমার মনে হচ্ছে না যে সে সুযোগ হয়তো ভারত দেবে, তারা হয়তো অন্যদিকে চলে যাবে। কিন্তু ভারতেরও বোঝা উচিত যে যেটা অরিজিনাল ছিল আমাদের, হ্যাঁ, সার্কের তো সদস্য সবাই। কাজেই যদি বাংলাদেশ যদি মিডিয়েট করতে চায়, সেই সুযোগটা দিলে আমি কিন্তু খুবই মানে মানে আমি উল্লাস করব। কিন্তু ওভারঅল আমার যেন মনে হচ্ছে যে বাংলাদেশের দারুণ মানে রেস্ট্রেইন, কোনো আজে বাজে কোনো কথা বলা কিংবা এ ব্যাপারে এসকেলেশনের দিকে কোনো রকমের ইঙ্গিত দেওয়া কিংবা বলা যে সেভেন সিস্টারের ব্যাপারে কোনো একটা আগে অতীতে যে সমস্ত ফালতু কথা বলা হয়েছে, হ্যাঁ, যে ওই যে চিকেন নেক আমরা করে ফেলবো, এই সমস্ত ফালতু কথা যাতে বাংলাদেশ থেকে বলা না হয়। আমি আশা করি যে বর্তমান গভর্নমেন্টে কিছু কিছু লোক আছে যাদের মাথা ঠান্ডা, তারা তাই ফলো করবেন। কারণ এটা করতে গেলে কিন্তু ভারতের কিন্তু মতিগতি বোঝা যাচ্ছে না, ইটস আনপ্রেডিক্টেবল। তারা এখানে করছে, তাদের উদ্দেশ্য আবার অন্যরকম হয়ে যেতে পারে। বাংলাদেশের দিকে বাংলাদেশ যদি কোনো উস্কানি দেয়, তারা হয়তো কোনো একটা, আর বাংলাদেশকে তো, বাংলাদেশের নিউক্লিয়ার বম নেই, হ্যাঁ, আমাদের সামরিক বাহিনী পেট্রিয়টিক, আই এম ভেরি প্রাউড অফ আওয়ার ফোর্সেস। কিন্তু কথা হলো যে ক্যাপাবিলিটির কথা ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ভারত আক্রমণ করলে যদি আমরা গেরিলা যুদ্ধ করি তাহলে আমরা উইন করব, কিন্তু ফ্রন্টাল ওয়ারে ভারতের সঙ্গে যাওয়াটা বোকামি হবে। কিন্তু আমি এগুলো বলছি যে একটা স্পেকুলেটিভ, এটা কিন্তু ভারত, আমি মনে করি যে ইটস এ ভেরি ফর্মিডেবল ডেমোক্রেসি। এখানে ইনস্টিটিউশন গুলো খুবই স্ট্রং, তারা কোনো মাথা খারাপের মতো কোনো কাজ করে না, হ্যাঁ, অযথা তারা কোনো কিছু করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু আমরা যেন কোনো উস্কানি না দেই, আমাদের দিক থেকে, বাংলাদেশ থেকে যেন কেউ কোনো উস্কানি না দেয়। কারণ খেয়াল আছে, একজন মেজর জেনারেল আমাদের, হ্যাঁ, উনি বিডিআর এর ছিলেন, আবার একটা কমিশনের চেয়ারম্যান। এই লোকটা মানে একদম মানে আমার কাছে মনে হয় যেন মানে সামরিক বাহিনী সম্পর্কে মাঝে মাঝে বলা হয় পৃথিবীর সর্বত্র, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। কারণ আমার শ্বশুর আর্মিতে, মানে ব্রিটিশ রয়্যাল আর্মিতে উনি কমিশন অফিসার ছিলেন, এবং আমার বড় যে ব্রাদার ইন ল, ইজ দ্য সেকেন্ড ব্যাচ অফ দ্য বিএনএ। কাজে আমি মানে, এবং অনেক আত্মীয় আছে, আমি এগুলো বলবো না, আমি তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু অনেকে বলে যে মানে সামরিক বাহিনীর কারো নাকি মাথা ঘিলু নাকি হাঁটুতে। তো ওই যে জেনারেল সাহেব যে কথা বলছিলেন যে সেভেন সিস্টার এখনই দখল করে নেন, ওই লোকটার আমার মনে হয় যে একটু বার্ধক্যের জন্য তার হয়তো মাথার ঘিলু সবই হয়তো হাঁটুতে চলে আসছে। এই ধরনের কোনো কাজে আমরা অংশগ্রহণ করব না, এবং আমরা চাই যে শান্তিপূর্ণভাবে মানে এটার সমাধান হোক এবং ডিএসকেলেট হোক। পাকিস্তানের ভেতরে যেন ভারত আক্রমণ না করে। তার কারণ যে আমি খুবই অবাক হয়ে গেছি যে বাহওয়ালপুর এন্ড মুরিদকে সে আক্রমণ করেছে, এটা আমি মনে করি অন্যায়। কারণ এটা পাকিস্তানের ভেতরের অংশ। হ্যাঁ, আমি বাহওয়ালপুর ঘুরেছি, এটা খুবই অন্যায় হয়েছে, এবং এটা একদম সত্যিকার আমি মনে করি যে আউট অফ প্রপোর্শন, এবং এটা ভারতের উচিত হয়নি। এবং যেহেতু এই দুটো গ্রুপকে পাকিস্তান ব্যান করেছে, এটাও আমাদের নজরে রাখা উচিত। যে পাকিস্তানের দিকে ব্যান করেছে তাকে আমি পাকিস্তানকে করে আমি ওই সমস্ত জায়গায় আক্রমণ করব, এটা ঠিক কাজ নয়। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছেও একটু ছোট্ট করে জানি যে প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার যেটি বলছিলেন যে বাংলাদেশের আসলে নিরপেক্ষ থাকা উচিত, কিংবা যে ডিপ্লোমেসি প্র্যাকটিস করার কথা বলা হচ্ছে, এই ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী যে বাংলাদেশ কতটুকু ডিপ্লোমেসি প্র্যাকটিস করতে পারবে? আমি মনে করি যে আমাদের যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকার থাকার একটা সুবিধা এখন আমি মনে করি যে, সুবিধা বলতে আমি বলবো যে বাংলাদেশ একটা কৌশলগতভাবে একটা সুবিধাজনক অবস্থানে আছে। সরোয়ার ভাই যেটা বলছেন যে আমাদের এই গভর্নমেন্টের মধ্যে অনেক ঠান্ডা মাথার লোক আছে, এবং আই কমপ্লিটলি অ্যাপ্রিসিয়েট দ্যাট পার্ট। সো পলিটিশিয়ানরা থাকলে অনেক সময় হচ্ছে সঠিক চিন্তা করে না, আবল তাবল কথা বলে ফেলে। কিন্তু এখানে অনেক ডিসেন্ট এবং হচ্ছে যে ইন্টেলিজেন্ট লোকজন আছেন যারা হচ্ছে যে উলট পালট কথা বলবেন। তো আমি মনে করি বাংলাদেশ যেটা এখন করবে, আই হোপ যে এটার ব্যত্যয় করবে না, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার ঘটনাতে বাংলাদেশ কোনো অবস্থান নেবে, কোনো স্পষ্ট এই সাইড অথবা ওই সাইড, কোনো সাইডে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ নেবে।
বাংলাদেশ যে অ্যাজ ইউজুয়াল সে শান্তির কথা এবং মধ্যস্থতার কথা বলতে পারে, এবং সেটা হবে সবচেয়ে ভালো যদি এই গভর্নমেন্ট সে ধরনের কোনো যদি প্রস্তাব বা হচ্ছে কোনো আকাঙ্ক্ষা যদি অফিসিয়ালি যদি প্রকাশ করতে পারে। আমার কাছে এটি কখনো মনে হয় না। তবে একটা বিষয় আশঙ্কার, যেটা আমি হচ্ছে যে ডক্টর সরোয়ার সাথে আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ভারত কিন্তু এই হামলার আগে অলরেডি কিছু পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপগুলো থেকে মনে হচ্ছে যে ভারত হচ্ছে এটা এবার হচ্ছে মোর অ্যাগ্রেসিভ। এইটা কতটা ইন্টারনাল প্রেশারে আর কতটা তার মানে হচ্ছে লং টার্ম চিন্তা, আমাদের কাছে এটা চিত্রটা ক্লিয়ার না। কিন্তু যেমন হচ্ছে যে এই যে পাকিস্তানের সাথে একটা চুক্তি আছে 1963 সালের, তারপর হচ্ছে বেশ কিছু জায়গা আছে পানি ভাগাভাগির বা পানিগুলো শেয়ার করার, তো ওখানে ওদের কয়েকটা বিতর্কিত প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলো ইন্ডিয়া হচ্ছে এটা মানে অনেকটা বন্ধ করে রাখছিল, কিন্তু তারা ওই চুক্তিটাকে ইয়ে করে উইথড্র করে ওখানে হচ্ছে তারা হচ্ছে যে ওইটার কনস্ট্রাকশন শুরু করেছে, হুইচ ইজ এ ভেরি কনসার্ন ফর পাকিস্তান। তো এই জন্য হচ্ছে যে আমাদের কাছে চিত্রটা ক্লিয়ার না, কিন্তু এটা যদি হয় তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে। আর বিশেষ করে যে 8-9টা জায়গায় যে হামলাটা করেছে, এর মধ্যে পাকিস্তানের একেবারে নিজস্ব ভূখণ্ডে যে হামলাটা হয়েছে, এটা হচ্ছে মানে ক্লিয়ারলি এটা হচ্ছে একটা উস্কানিমূলক একটা আপনার হচ্ছে যে অ্যাটিটিউড, এবং সেইটা পাকিস্তান রিয়্যাক্ট করতে পারে। এবং পাকিস্তান সোফার যেটা বলেছে, এটা কতটা বাস্তবে করবে সেটা জানি না, কিন্তু বলছে যে আমরা সমুচিত জবাব দেব এবং সময় এবং হচ্ছে জায়গা মতো আমরা সেই জবাবটা দিব। এটাকে যদি সে ইমপ্লিমেন্ট করে তাহলে মানে হচ্ছে আমরা অনেকটা ধরতে পারি যে এটা আরও এসকেলেট হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তো আমরা বাংলাদেশের অবস্থানের দিক থেকে আমি মনে করি না যে বাংলাদেশ কোনো একটা সুনির্দিষ্টভাবে একটা সাইড নেবে। বাংলাদেশ একটা মিডল পয়েন্টে থাকার চেষ্টা করবে। জি, অসংখ্য ধন্যবাদ। পর্যালোচনা শুনছিলাম প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার। আমি একটু আমাদের দেশের প্রসঙ্গে আসবো, অর্থাৎ আমেরিকার প্রসঙ্গে আসতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্য থেকে কিছুটা না অনেকটাই সরে এসেছেন। তিনি এখন আমেরিকানদেরকে কম কেনাকাটা করার পরামর্শ দিচ্ছেন। বাচ্চার জন্য 30টা পুতুল দরকার নেই, 3টা পুতুল হলেই চলবে। জিনিসপত্র বেশি কেনার দরকার নেই, অল্প করে কিনলেই হবে। যদিও তার নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল তিনি জিনিসপত্রের দাম কমাবেন, নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় স্বস্তি নিয়ে আসবেন, আমেরিকানদের জীবনে অর্থনৈতিক যে উন্নতি সেটা অনেক বেশি বাড়বে। তিনি এই ধরনের কথা বলেছিলেন, এবং আমেরিকানরা যখন আসলে ভোট দেয়, তারা আসলে যে বিষয়গুলো বিবেচনা করে ভোট দিয়েছিল, তখন কিন্তু এটাও একটা বেশ বড় রকমের ইস্যু ছিল, এবং ডেমোক্রেটদের উপর একরকম ক্ষোভও ছিল সাধারণ মানুষের, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল। এবং ট্রাম্প স্বীকার করেছেন যে সামনের কয়েকটা দিন খুব জটিল হতে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়তে যাচ্ছে। এই যে ক্ষমতা গ্রহণের 100 দিন পার হতে না হতেই নির্বাচনী প্রতিশ্রুতির জায়গা থেকে সরে আসা, বিষয়টিকে কিভাবে দেখছেন? না, আমি দেখছি তো দুইভাবে। একটা ইন্টারেস্টিং হলো কি, আমেরিকান সমাজ কিন্তু কনজিউমার সোসাইটি। হ্যাঁ, আমাদের দেখতে হবে যে এটা আমেরিকানদের একদম মানে জন্মগত অভ্যাস হয়ে গেছে। আমি যখন প্রথম আর এসেছি এখানে, এই যে তো ইন্ডিয়ান, তো ব্লুমিংটনে যখন বাজারে গেছি, হ্যাঁ, তখন গিয়ে দেখি আমার সামনে একত্রে প্রায় 20টা শার্ট কিনে ফেললো এক লোক। তো আমি মনে মনে ভাবলাম যে 20টা শার্ট একই মাপের, হ্যাঁ, 20 শার্ট সে কিনে ফেললো। তো আমার অবাক লাগলো। পরে আমি বুঝতে পারলাম যে এটা যুক্তরাষ্ট্রের কিন্তু কনজিউমারিজম যেটাকে আমরা বলি, সেটার সবচেয়ে বড় এক্সাম্পল হলো যুক্তরাষ্ট্র। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় কনজিউমার সোসাইটি, যার বিরুদ্ধে প্রোগ্রেসিভরা গালাগালি করে সবসময়, কিন্তু কনজারভেটিভরা এটাকে সমর্থন করে। ডোনাল্ড ট্রাম্প হলো কনজারভেটিভ, সে এখন এই কনজিউমারিজমের বিপক্ষে বলবে, এটা শুনে আমার হাসির উদ্রেক হলো যে এটা কেমন হলো। হ্যাঁ, এখানে যে পুতুলের কথা বলছে, যেহেতু সামনে আসছে, মানে ডিসেম্বর চলে আসবে বলতে বলতে, এবং ডিসেম্বরের কেনাকাটা তো নভেম্বরেই শুরু হয়ে যায়। হ্যাঁ, কাজেই তখন তো মানুষ প্রচুর খেলনা কেনে বাচ্চাদের জন্য, সেখানে বলছে যে 30টা না কিনে 3টে কেন। এই ধরনের পরামর্শ যুক্তরাষ্ট্রের রক্ত মাংসে জেনেটিক্স এর মধ্যে যে কনজিউমারিজম আছে, তাতে এখানকার জনসাধারণকে এত তাড়াতাড়ি পরিবর্তন করা, হ্যাঁ, পরিবর্তন করলে কিন্তু মন্দ নয়, এটা কিন্তু প্রোগ্রেসিভদের একটা আইডিয়া। হ্যাঁ, আমি প্রোগ্রেসিভ হিসাবে বলছি না, কিন্তু আমার যেন মনে হয় যেন আমি মাঝে মাঝে দেখি বিভিন্ন নেবারহুডে
মানুষ মানে বাজারে গিয়ে কেনে আবার গ্যারাজ সেল দেয়, এটা এদের একটা অভ্যাস। হ্যাঁ, মানে এত বেশি কেনে, কারণ আমি যখন প্রথম ওই ব্লুমিংটনে আইগেনম্যান হলে ডরমিটরিতে ঢুকলাম, তখন আমি আমার যে ডেভিড পার্লম্যান, ও হলো এখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অব উইসকনসিন। ডেভিড পার্লম্যান আমার রুমমেট। তো দেখলাম যে ও যখন খোলে ওর ওয়ার্ড্রপটা, আমি তো যে একটা লোকের এত, আমি তো বাংলাদেশ থেকে গোনা গোনা কয়েকটা নিয়ে আসছি, এখানে সে অল্প কয়েকটা কিনেছে। তো এত আমি পরে দেখেছি যে ওর যে ওই যে ওয়ার্ড্রবের কাপড় চোপড়, ওর মানে আপনার মানে 80%ও ব্যবহার করে নাই, ওই 20%ই পড়ছে, কিন্তু ওর বিরাট। তো এই অভ্যাসকে তো পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, কাজে আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের যদি এই জিনিস কন্টিনিউ করে, তাহলে কিন্তু তার পপুলারিটির জন্য যে এখন যে একটু ধস নেমেছে, এটা কিন্তু অশনি সংকেত হিসেবে মানে প্রকাশ হতে পারে। হ্যাঁ, এটা তার জন্য কিছুতেই মঙ্গলজনক হবে না। এই জন্য আমি মনে করি যে এই যে ট্যারিফ নিয়ে যে সে মানে একটা পৃথিবীর অর্থনীতিতে একটা দারুণ ইনস্টেবিলিটি, একটা আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করেছে, এটা কারোর জন্যই একটা মঙ্গলজনক নয়। আমার যেন মনে হয় যে এগুলোকে উনি অচিরে আলাপ আলোচনার মাধ্যমে যদি এটাকে সলভ না করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি রিসেশনে চলে যেতে পারে, এবং অন্যান্য যে মানে অন্যান্য যে দেশগুলো সবাই ইম্প্যাক্ট হবে, কারণ ডলারের সঙ্গে অল আর টাইড আপ। এবং শুধু তাই নয়, যে বিভিন্ন মানে ট্রেড অ্যান্ড কমার্সের যে বিভিন্ন ব্যাপার রয়েছে, তাতে কিন্তু যুক্তরাষ্ট্র ইজ দ্য বিগেস্ট প্লেয়ার বাই মেনি ফোল্ড। আপনি চিন্তা করে দেখেন, আমরা যদি কয়েকটা জিনিসকে লক্ষ্য করি, যে আমরা যদি দেখি মার্কেট ক্যাপিটালাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, তাতে আপনি দেখবেন যে 60% অফ দ্য মার্কেট ক্যাপিটালাইজেশন ইজ ওন বাই ওয়ান কান্ট্রি। কাজেই চিন্তা করে দেখুন যে এখানে যদি মানে আপনার এই যে কালকে যদি হঠাৎ করে আপনার স্টক মার্কেটে ধস নামে, হ্যাঁ, তাহলে দেখবেন কয়েক ঘন্টা পরে পৃথিবীর সর্বত্র যারা আমেরিকার প্রতিদ্বন্দ্বী, অ্যাপারেন্টলি শত্রু মনে হয়, ওই চীনের সাংহাই মার্কেটে ধস নামবে, ওই আপনার হংকং মার্কেটে ধস নামবে। মানে মানে শত্রু মিত্র সবার অবস্থা 12টা বেজে যাবে, মানে মানে ধস নেমে যাবে। এমনি একটা পাওয়ারফুল কান্ট্রি যে এই ধরনের ট্যারিফ দিয়ে উনি যে ব্যবস্থাটা করছেন, সেটা আমি মনে করছি যে এটা কিন্তু পৃথিবীর কারো জন্যই মঙ্গল আনবে না। তবে একটা জিনিস, ওনার যেটা কনসার্ন দুটো, একটা কনসার্ন হলো যে উনি ম্যানুফ্যাকচারিং কে উনি আমেরিকাতে ফেরত নিয়ে আসতে চান। সেটা আমার মনে হচ্ছে কখনোই হবে না, সামান্যভাবে হতে পারে। কিন্তু আপনি কি মনে করছেন যে আমেরিকা আবার জুতা বানানো শুরু করবে? আমেরিকাতে আবার সবাই দর্জি হয়ে যাবে, মানে কাপড় চোপড় বানাবে? এটা হবে না, এটা উনি পারবেন না। কাজেই ওটা হবে না। কিন্তু ওনার একটা সেকেন্ড যেটা কনসার্ন, সেটা হলো যে আনইভেন ট্রেড। যে যেমন ধরুন আমি ভারতের সঙ্গে একটা কম্পেয়ার করব, ভারত যুক্তরাষ্ট্রের উপরে 7.5% ট্যারিফ আরোপ করেছিল, আর আমাদের ছিল 2.5। এটাকে একটা ফেয়ার? ইটস নট এ ফেয়ার থিং। এই জন্য আমি মনে করি যে ট্রেডের ব্যাপারে যে একটা আনফেয়ারনেস আছে। যেমন ধরুন চীনের মার্কেটে আমাদেরকে ঢুকতে দেয় না, শুধু ট্যারিফই নয়, তার বাইরেও হলো বিভিন্ন রেগুলেশন। তারপরে আপনার দেখবেন যে ওরা যে মানি মানে মানে কারেন্সি ম্যানিপুলেট করে, সেটা তো মানে একটা অন্যায্য কাজ। হ্যাঁ, তারপরে তারা ভর্তুকি দেয়, তারপরে তারা মানে বিভিন্ন সাবসিডি দেয়, তারপরে তারা ভ্যাট ট্যাক্স করে ইত্যাদি দিয়ে, এবং তারপরে যখন মানে মালামালগুলো যায়, তারও পথে পথে বাধা, নন ট্যারিফ রিলেটেড সে বাধাগুলো রয়েছে। তো এমনি সমস্ত যে মানে আনফেয়ার প্র্যাকটিস, তারপরে আমাদের প্যাটার্ন গুলোকে নকল করতে চায় না, এই জিনিসগুলো আমি মনে করি খুবই আনফেয়ার। এবং যেটা ডোনাল্ড ট্রাম্প ট্রাই করছে এখন, তাতে আমার যেন মনে হয় কিছুটা এটার সুরাহা হবে, এবং সেটা আমাদের জন্য মঙ্গল, এবং পৃথিবীর ট্রেডের যে আইনগুলো আছে তার জন্য মঙ্গল। কাজে আমি মনে করি যে তার যে দুটো প্ল্যান, তার মধ্যে একটা প্ল্যান আমার মনে হয় খুব একটা সার্থক হবে না,
আর একটা প্ল্যান হয়তো সার্থক হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তাকে এটা তাড়াতাড়ি করতে হবে। মানে বেশি দিন যদি এটাকে দীর্ঘায়িত করা হয় তাহলে কিন্তু সবারই ক্ষতি। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, 2026-এর মিড টার্ম ইলেকশনে কি ধরনের প্রভাব পড়তে পারে আসলে, যে এরকম পরিস্থিতি চলছে, কিংবা ট্রাম্পের এই খামখেয়ালিপনা সাধারণ মানুষের জীবনযাপনে যে ধরনের প্রভাবগুলো পড়ছে, আপনার কাছে কি মনে হয় নির্বাচনে কি ধরনের প্রভাব পড়বে? প্রথমত হচ্ছে যে ট্রাম্প খুব একটা বাস্তব জায়গায় হাত দিয়েছে, সেটা হচ্ছে কনজিউমারিজম। আমি এখান থেকে আপনার পরের পয়েন্টটাতে যাব। সো কনজিউমারিজম হচ্ছে যে এটা হচ্ছে আমেরিকার বেস। এখন যে ফ্যাক্টগুলো সে যেটা বলছে সেটা হচ্ছে যে রিয়েল, সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু লজিক যেটা এটা অ্যাকসেপ্টেবল না। এখন যদি ট্রাম্প যদি এই পরামর্শ দেন যে আপনারা হচ্ছে যে এখন থেকে অ্যালকোহল না খেয়ে আপনারা হচ্ছে যে ইয়ে করেন, সফট ড্রিঙ্ক খাবেন, অথবা আপনারা আমাদের গাড়িতে কম চড়ে আপনারা বাইকিং করবেন, এই লজিক দিয়ে তো আসলে আমেরিকা চালানো খুবই মুশকিল। তো আমার এই 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 পয়েন্ট থেকে সবার কাছে এটা ক্লিয়ার হতে পারে যে 2026 সালে যে ইলেকশন, সেই ইলেকশনের একটা বড় ধরনের ইলেকশনের রেজাল্টটা বড়ভাবে আপনার হচ্ছে নির্ধারিত হবে এই জায়গাগুলোতে, ইকোনমিক জায়গাগুলোতে ট্রাম্প কি করছেন। এবং আপনার ট্রাম্প বলছে বাচ্চাদের 250টা পেন্সিলের দরকার নেই, তো এটা বাস্তবতা। আপনার আমাদের সবার বাসা চেক করলে দেখবেন যে শত হাজার হাজার পেন্সিল আছে বা হচ্ছে যে ক্রেয়ন্স আছে, হ্যাঁ। কিন্তু আপনার যে লোকটা আপনার উপরের ক্লাসে বসবাস করে, ইকোনমিক উপরের ক্লাসে বসবাস করে, তার 250টা না 3000 না 3টা, সেটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যখন একটা নিচের লেভেলে নিয়ে চলে আসবেন, যার ইনকাম হচ্ছে 30,000, 20,000, 25,000, 15,000 ইয়ারলি ইনকাম, 40,000, তার জন্য হচ্ছে যে আপনার পেনিও খুবই ইম্পর্টেন্ট। ওই মানুষগুলো সবচেয়ে বেশি আপনার হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, তার জনজীবনে হচ্ছে যে এটার প্রভাব পড়বে, এবং সেইটা গিয়ে ইলেকশনে গিয়ে প্রভাব পড়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে আরো বেশ কিছু সংবাদ ছিল, কিন্তু আজকের মতো সময় শেষ হয়ে গেছে। সময় স্বল্পতার কারণে আমরা আজকে আর আলোচনা করছি না। প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, দুজনকে ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা, আপনারা দুজন আমাকে সময় দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।